ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আবার পরীক্ষা যে নেবো তার মোটামুটি কি কি জায়গায় পরীক্ষা নেবো তার পরের আমি একটু বলেই দিই। দাঁড়াও বইটা খুলি। বইটা খুলি মানে আহ ইয়ে পর্যন্ত হয়েছে। তাহলে দেখো ওই কলন বিদ্যাতেই আর কি, মানে চলে আসছি। না না, আমি দেখো আমি যতটুকু পরীক্ষা নিয়েছি আমার মনে হয় না খুব তোমাদের প্রেসার হওয়ার কথা। এই হ্যাঁ, আমি কেন 100, দেখো আমার উদ্দেশ্যটা কি, আমি খুব দেখনদারিতে বিশ্বাসী নই যে সবার প্রথম। কিছু ভালো বুঝে, দেখো প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা। আমার চিন্তা ভাবনা সত্যিকার কথা বলবো, আমি মানে হচ্ছে খুব মানে সাদামাটা ওয়েতে ভাবতে ভালোবাসি। ওই জাঁক জমকপূর্ণ কিছু দিয়ে অন্তত অঙ্ক শেখা যায় না। খুব ছোট ছোট জায়গা ধরে ধরে আস্তে আস্তে আগাও, তাহলেই হবে। এই 3টে চ্যাপ্টার আমার মনে হয় কেউ, এই যতটুকু তোমাদের এইবারে সিলেবাস ছিল তাতে করে কেউ প্রিপেয়ার হব মনে করলে হওয়া যায়। অ্যাটলিস্ট 100% না হোক, 70%, 80% তো হওয়া যায়। প্রত্যেকের খুব একটা প্রবলেম হওয়ার কথা না, চাপ পড়বে না কারো। ঠিক সেই রকম আমি এই 3টে করে আমি যদি আগাই, যে 3টে চ্যাপ্টার পড়তে দিলাম, আমার মনে হয় না তোমাদের সমস্যা হবে। ছোট 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 পরীক্ষা নেবো, তোমরাও 3টে চ্যাপ্টার দেখে নিলে, তৈরি হয়ে গেলে। আমি দিয়ে দিলাম তোমাদেরকে 10টা চ্যাপ্টার, তোমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরাজি সব আছে, পড়তে সময় পাবে না, ভালোও লাগবে না। 3টে হলে বরঞ্চ যার ইচ্ছা থাকবে সে তৈরি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আমার অন্য কিছুই নয়। সোজা কথাই ওই কলন বিদ্যার যে ইয়েগুলো আছে না, দেখো তোমার 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার আর 5 নম্বর চ্যাপ্টার, ব্যাস এই 3টে চ্যাপ্টার, আর কিছুই নয়। এইটুকুই তোমরা তৈরি হও না। খুব তো আর এগুলো খুব অসুবিধা হবে কিছুই হবে না। তোমরা এমনি পড়তে পড়তে ওই আধ ঘন্টা আরে করে দেখলেই দেখবে 1 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে গেছে। পরীক্ষা দিয়ে দাও, পরীক্ষা দিয়ে দেবো আবার তারপরে 3টে কি 4টে চ্যাপ্টার নিয়ে আমি হয়তো পরীক্ষার একটা নিয়ে নেবো, ব্যাস এইরকম করতে করতেই দেখবে। হ্যাঁ, অনির্দিষ্ট সমাকল মানে ওই দেখো না, ওই তোমাদের বইয়ের ইউনিট 3-র যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই 3টে চ্যাপ্টার। ঠিক আছে, মোটামুটি ধরো না তোমরা হচ্ছে নাও না 7 দিন সময় নাও না, কি 10 দিন ধরো, এই এই মাসের শেষের দিকে, ডিসেম্বরের শেষের দিকে। ঠিক আছে, আজকে 23। আচ্ছা ঠিক আছে, জানুয়ারির প্রথম দিকেই দেবে, অসুবিধা কিছু নেই। 7 দিনের জায়গায় 10 দিন সময় নিলে তো 3টে চ্যাপ্টার হবে, নাকি প্রবলেম, তাতেও প্রবলেম বলো? তো হবে তো জুনের 15 তারিখে তো পরীক্ষা রে বাবা তোমাদের, মানে তাহলে হাতে তো সময় নেই এমন নয়, সিলেবাসও শেষ হয়ে যাবে, সুন্দরভাবে ভাগ করে করে পরীক্ষাও গোটাটা বারবার নেওয়া হয়ে যাবে, একবারে অর্ধেকটা অর্ধেকটা করেও পরীক্ষা নেওয়া যাবে, গোটাটাও একসঙ্গে পরীক্ষা নেওয়া যাবে। তৈরি হতে কিচ্ছু অসুবিধা নেই, আস্তে আস্তে তৈরি হবে। তবে এর পরের বারে ভালো করে ওই 3টে চ্যাপ্টার দেখবে, উদাহরণ থেকে দেখবে অঙ্কগুলো, কেননা উদাহরণ থেকেও কিন্তু অঙ্ক দেবো এই চ্যাপ্টারগুলো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হুম, ওই কোনটা দ্বিতীয় ক্রমটা? না অত করার দরকার নেই। ওর কি দাগ হবে বলো তো? ওইখান থেকে একটা কথা বলবো, ওইখান থেকে বড় অঙ্ক আসবে না। ডেরিভেটিভের প্রথম যে ডেরিভেটিভের চ্যাপ্টারটা, শুধু যে ডেরিভেটিভের অন্তর্কলনের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, ওইটা তোমাদের সিলেবাসে আছে বলে আমাকে দিতে হচ্ছে, কিন্তু শুধু ডেরিভেটিভ তোমাদের পরীক্ষায় পড়বে, আসবে বলে মনে হয় না। কি দাগ দিই বলো দেখি এইখানে? আচ্ছা ঠিক আছে। ও ভয় করছো কেন? বেসিক রুল তো যে কোনো জায়গায় কাজে লাগবে। না করতে হবে না বলতে আমি এই জন্য বারণ করেছিলাম যে এত, হ্যাঁ এত অঙ্ক করার দরকার নেই, ও ফালতু ফালতু। রুলসটা জানলেই হবে। ধরো এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স আছে, আমি বলছি আর কি,
ওই অঙ্কটা করার জন্য তোমার বেসিক যে রুলসটা লাগবে, আর এক্স টু দি পাওয়ার ধরো ই টু দি পাওয়ার এক্স আছে, দুটোর বেসিক রুলের শুরুটা একই রকম, নিয়মটা হয়তো আলাদা, কস ইনভার্স এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর তো আর ডেরিভেটিভ একরকম হবে না। তো এই জন্য বলছি আর কি, বলেছিলাম যে ওই সবগুলোকে ওই ধরে ধরে করার দরকার নেই, মোটামুটি বেসিকটা হলেই হবে। ওইখানটা নিয়ে আমার মনে হয় না তোমাদের কিছু তেমন একটা প্রবলেম হবে। দেখো কঠিন যদি অঙ্ক আসে, যদি কঠিন, তবে তোমাদের তো কঠিন অঙ্ক পড়বে না এরকমই ধরে রাখতে পারো, তাহলে ওই যে ওই 15 দাগের যে অঙ্কগুলো, মানে যদি বইটা এই মুহূর্তে খোলা থাকে 291 পাতায় আমার বই অনুসারে, ওই দেখো ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স এরকম ডট ডট ইনফিনিটি, কিংবা ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স তার পাওয়ার রুট এক্স তার পাওয়ার রুট এক্স হয়ে আপ টু ইনফিনিটি থেকে প্রুভ করো ওইগুলো, ওই জায়গাগুলো, ওই যে গোটা 3-15 দাগে দেখো অঙ্ক আছে, ওইগুলো একটু কঠিন হতে পারে। বুঝতে পেরেছো কোনটা বলছি? ওই 4 দাগের অঙ্কগুলো। আচ্ছা, ওইখানটা গেল। আর কঠিন নয়, মানে দেখো ওই প্যাটার্নটা দেখবে আসবে, রিপিট হবে, মানে রিপিট হবে মানে আমি আমি ধরে নিচ্ছি ওই কোশ্চেন ব্যাংকে রিপিট হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মানে আমি এইগুলোকে অবশ্যই দেখতে বলছি, যেই অঙ্কগুলোকে না দেখলে একটু হয়তো গন্ডগোল হতে পারে। ওই যে ধরো ডিটারমিনেন্টের যে অঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আছি আমি, সেই নিয়ে কিছু অসুবিধা নেই। যার যা আটকাবে এইগুলো দেখতে গিয়ে যদি কোনো অঙ্কে মনে হয় যে হচ্ছে না, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, অবশ্যই পাঠাবে, সে করে দেবো, হয়তো সঙ্গে সঙ্গে না হলেও আমি যখন সময় পাবো আমি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখো, কোন সরলরেখায় এই দুটো বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণে নত হলে রেখাটির দিক কোসাইন নির্ণয় করো। অ্যাকচুয়ালি কি, সাপোজ দেখো একটা কথা এখানে বলি, অ্যাকচুয়ালি ডিরেকশন কোসাইন মানে এই বিন্দুটা ধরো এ, তোমাকে বললো এ বি সরলরেখার ডিরেকশন কোসাইন, ঠিক আছে, তাহলে তুমি তখন কি করবে বলি ভালো করে, এবি সরল, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এবি সরলরেখার ডিরেকশন কোসাইন যদি বলে না, তাহলে আগে এই স্থানাঙ্কটা নেবে অনুপাতগুলো নির্ণয় করার সময়, মানে 2 - 6 করবে আগে, এবির যদি ডিরেকশন কোসাইন, আর বি এর করতে গেলে আগে 6 - 2, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এইখানে বলেছে কি একটা সরলরেখা এই দুটো বিন্দুগামী, তাহলে কোনটাকে আগে নিচ্ছি কোনটা পরে নিচ্ছি এমন কিছু ব্যাপার নেই, তার মানে এই এক স্থানাঙ্কটা বিয়োগ এই এক স্থানাঙ্কটাও হতে পারে, কিংবা উল্টোটাও হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এইখানে প্রথমে লেখো যে কি হবে না, সরল রেখাটির দিক অনুপাত হবে, তাহলে এটা 6 - 2 করছি, কমা -7, মাইনাসে মাইনাসে +3, আর কমা -1 -1 হবে এত, বা বা অথবা এইটা হবে, অথবা 6 - 2, এইটা অ্যাকচুয়ালি আমি বলবো এই ল্যাঙ্গুয়েজটা ঠিকই আছে, এইরকম একবারে যোগ বিয়োগটা করে নাও, করে নিয়ে লেখো, নাকি ভুল করলাম, এইরকমই লেখো, 6 - 2, কমা -7, কমা +3, আর লেখো -1, কমা -1, -1, ওকে, এইটা ইকুয়াল টু, আমি যদি দিই এইরকম চিহ্ন দাও, তাহলে 6 - 2 মানে 4, কমা এইখান থেকে পাবে -4, কমা -2, এইটাও যেমন হতে পারে দিক কোসাইন হবে এইটা, অথবা 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 কি হতে পারে, অথবা
এই জন্যই আমি ওইখানে অথবাটা নিয়ে গন্ডগোল করছিলাম। তাহলে এইটা এইরকম হতে পারে -4,4,2, এই দুটোই হতে পারে। এইগুলোও যেমন ডিরেকশন কোসাইন হতে পারে, এইগুলোও হতে পারে। কেন বলছি? কেননা এই 2 মাইনাস যদি 6 করো তাহলে -4 পাবে, -3 মাইনাসে মাইনাসে +7 করলে +4 পাবে। এইভাবেও আমরা ডিরেকশন কোসাইন গুলোকে নিতে পারি। ঠিক আছে, এই দুটোই কিন্তু আমাদের, এই ডিরেকশন কোসাইন বলছি, ডিরেকশন রেশিও এই দুটোই হতে পারে, দিক অনুপাত বলেছি আমি। এইবার ধরো দিক অনুপাত এইগুলো যদি হয় তাহলে কি হবে? তাহলে দিক কোসাইন হবে। আচ্ছা, তার আগে এইটার রুট বের করে নাও। এখন এখন রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, দেখো 6 তার হোল স্কোয়ার প্লাস -7 তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, তাহলে 6 6 36, 36 প্লাস 49 প্লাস 1 50, তার মানে 86 পাচ্ছি, তাই তো? রুট ওভার অফ 86। ওকে, আর রুট ওভার অফ আমরা যদি এইটার করি, মানে 2 দুগুণে 4 প্লাস 3 তিনে 9 প্লাস 1, বা এগুলো হোল স্কোয়ার করেই দেখাবে। এটা সমান হচ্ছে 9 একে 10 আর 4 14। ওকে, এই দুটোই যদি গুণ করা হয় 14, তো 86 মানে 43 ইন্টু 2, 43 আবার মানে মৌলিক সংখ্যা, 42, হ্যাঁ 43 মৌলিক সংখ্যা। আচ্ছা, 43 মৌলিক সংখ্যা কি করে বুঝবে? কেউ জানো? একটা সংখ্যাকে কখন প্রাইম বলতে পারবো? ওটা তো বেসিক রুল, ঠিক আছে, এক বা অন্য সংখ্যা দিয়ে, ঠিক আছে, ওইটা নিয়ে বলছি না আমি। ধরো তোমাকে দেয়া আছে 1983, এই সংখ্যাটা প্রাইম কিনা, এই সংখ্যাটা প্রাইম কিনা, তখন কি করে টেস্ট করবে? বা ধরো এইটা সাপোজ 1983 থেকেও ছোট করে দিলাম 193, তুমি কত দিয়ে ভাগ করবে? তুমি তো দেখবে 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 21 দিয়ে যাচ্ছে কিনা, 27 দিয়ে যাচ্ছে কিনা, 23 দিয়ে যাচ্ছে কিনা। তো এটা তো খুব অসম্ভব হয়ে যাবে না? খুব কি আমাদের জন্য এটা সহজসাধ্য হবে বলছো? হবে না। দেখো, আমি রুলসটা বলে দিচ্ছি, ওকে? এইগুলো দেখো, এই তো কম্পিটিটিভ পরীক্ষা দেবে বলছো, এই সমস্ত টুকিটাকি বিষয়, এইগুলো এইগুলোতেও কাত হয়ে যেতে পারে কোনো ছেলে। 193 তো দেখো, 193 এর আগের হোল স্কোয়ার রাশি কত আছে বলো? কত স্কোয়ার হচ্ছে 193 এর থেকে ছোট, মানে জাস্ট ছোট আর কি। 12 12 144, 13 13 কত? 169, হ্যাঁ 169, 169 হচ্ছে 13 এর স্কোয়ার। ওকে, এইবার তোমাকে দেখতে হবে 13 এর আগে পর্যন্ত কে কে প্রাইম নাম্বার আছে। 13 এর আগে 1 কে প্রাইম নাম্বার বলা চলে না, 1 তো যে কোনো দিয়ে, 2 আছে, 5 আছে, তারপরে 7 আছে, 9 আছে, 9 নয় 11 আছে, ব্যাস। আর ধরো 13টাকেও তুমি যদি 13 দিয়ে, তো আর এটা বিভাজ্য হবে না মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এদেরকে দিয়ে ডিভাইড করে দেখো, এদের কারো দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। যদি এইগুলোর মধ্যে কিছু দিয়ে ডিভাইড হয় তাহলে এইটা প্রাইম নয়, নট প্রাইম। আর যদি যদি ডিভাইড হয়ে যায় নট প্রাইম, আর ডিভাইড না হলে এটা প্রাইম। এইটা হচ্ছে রুলস। ওকে, জাস্ট এইখানে আমার কথাটা মাথায় এলো বলে বললাম আর কি। দেখো, এইটা কিন্তু আমরা কিন্তু আমার মনে হয় যে অনেকেই হয়তো জানা নেই কিভাবে প্রাইম টেস্ট কিভাবে করবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো তাহলে দিক অনুপাত কি হবে? দিক অনুপাত কি হবে তাহলে? এইটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে, তাহলে অতএব লিখবো যে দিক অনুপাত, ডিরেকশন অনুপাত, এটা হচ্ছে কোসাইন।
কোসাইন, কোসাইন হবে সব কেন বের করছি, কি ভুলভাল করছি, এইগুলো তো নয়, সরি সরি, এইগুলো তো নয়, এইগুলোর হোল স্কোয়ার, 4 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল, সরি আমি একটুখানি গুলি ফেলেছিলাম, ভুল করেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছে। 4 4 16, 16 আর এটা 2 2 4, 20 36, 36 মানে 6 হচ্ছে তাই তো, 32, হ্যাঁ 36, 6 পাচ্ছ, তো এইটা করলেও সেই 6ই পাবে আর কি। তাহলে এইটাকে প্লাস মাইনাস বলতে পারো 4/6 মানে 2 এর 3, কমা এটাকে মাইনাস প্লাস বলো, তাহলে মাইনাস প্লাস নিলে এটা হবে তোমার, এটাও 2 এর 3 আসবে, কমা এইটা এটাও মাইনাস প্লাস এই রকমই নাও, এটা আসবে 1 এর 3, এরকম হয় ওই ওপরের মানগুলো কিংবা এইগুলো, এই হচ্ছে ব্যাপার। বিগ কোসাইন, হুম বলো, হ্যাঁ বলো, ও নিখুচি করে, নিখুচি করেছে ও, উচ্ছন্নে যা, উচ্ছন্নে, কার কিরকম কেন, সেটা খারাপ লাগতো এক সময়, খারাপ লাগতো মানে কি, বিষয়টা হচ্ছে কি বলতো, দুটো এক অর্থে দুটো খারাপ লাগে। এক হচ্ছে হিমাদ্রি প্রথম কথা আমার কাছে পড়তে এসেছে, আমার মনে হবে যে হ্যাঁ ছেলেটা যাতে ভালো করে অঙ্ক করতে পারে, প্রথম এইটা লক্ষ্য হবে, তারপরে দেখলাম কোনো মতেই হিমাদ্রিকে পড়ানো যাচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, কিন্তু হিমাদ্রির বাড়ির লোক রীতিমতো আমার কাছে খোঁজ খবর নেয়, বা তারা কিন্তু তাদের কিন্তু একটা ইয়ে আছে যে ছেলেটাকে ঠিকভাবে মানুষ করতে হবে, তখন কিন্তু আমার খুব খারাপ লাগার কথা যে বাড়ির লোক এইভাবে চাইছে ছেলেটাকে মানুষ করতে, কিন্তু আমি এইখানে কিছু তাকে করতে পারছি না, চেষ্টা করছি আমি তাদের সাথে বলবো হয়তো কথা, যে দেখুন ওকে এইভাবে বলছি, বা বাড়িতেও আপনারা এইভাবে গাইড করুন না, তাহলে হয়তো কিছু হলেও হতে পারে, মানে আমি যতটা সম্ভব আর কি চেষ্টা করবো হার্ট অ্যান্ড সোল। কিন্তু যদি ধরো আমি এটাই দেখি যে ওর বাড়ির লোকেরও কোনো ব্যাপার নেই, যে ও যা করছে করছে, বাড়ির লোকের কোনো তাতে সচেতনতা নেই ও ঠিক করছে না ভুল করছে, তখন আমার একটা কথাই মনে হবে, ও বাবা পরের ছেলে পরমানন্দ, ও যত ফুটবি তত আনন্দ, কিচ্ছু করার নেই, এর বাইরে আমার কিচ্ছু করার নেই, খুব স্বাভাবিক কথা। কেউ যদি সুসাইড করব বলে, তাকে আটকে রাখা যাবে না, সে মরবে, কিচ্ছু করার নেই, ট্রেন লাইন থেকে বাঁচাবে, বিষ খাবে, বিষ খাওয়ার বোতল থেকে গলায় দড়ি নেবে, হ্যাঁ, কি যাহা করে মরে যাবে, কি ব্লেড দিয়ে হাত কেটেও মরে যাবে, কেউ যদি ঠিক মরবো বলে ডিসাইড করে, তাকে পক্ষে বাঁচাতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, ফুটে মরগে যাক ওসব ছেড়ে অত, হুম, কি হবে, আমাকে, আমি তো কিছু বলবো না, আমার সঙ্গে আমার দেখা হলে আমি তো কিছু বলবো না যে ভালো পড়ছে খারাপ পড়ছে, বলেছি একবার, হ্যাঁ খোঁজ নিলে, খোঁজ নেবে না চিন্তা নেই, আমাকে জিজ্ঞাসা করলে আমি হয়তো বলতাম, কিন্তু জিজ্ঞাসা করবে বলে আমার মনে হয় না যে কেমন পড়ছে এই কথাটা জিজ্ঞাসা করবে, এটা আমি ঠিক বিশ্বাস করছি না, তো যতটুকু জানি আমার মনে হয় না জিজ্ঞাসা করবে। যা পারি হয়ে গেছে বাবা, ওকে, আচ্ছা ঠিক আছে, এই হলো ব্যাপার। এক্স ওয়াই সমতলে অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সাথে এই কোণ দাঁড়া, তার মানে ওই সেই অঙ্কটা করলাম, একই রকম অঙ্কটা, এইখানেও সেই একই অঙ্কটা, হুম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে, ওর বাড়ির লোকই কনসাস নয়, তোমাদেরকে আর কি বলবো,
কোনো তাদের চিন্তা ভাবনাই নেই যে ছেলেটা কি করছে, একটু স্যারেদের সাথে পরামর্শ করি যে ওর কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কিচ্ছু বলে না। কেন বলে না সেটা বলতে পারবো না, যে কেন বলে না, কিন্তু এইটা মনে হয় আমার পার্সোনালি ফিলিংস যে ওকে সেইভাবে কোনো মানে প্রেসার যে তুই এটা কেন এই পড়ছিস না কেন, অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারে। মানে যেই জন্য ওকে আরামবাগে নিয়ে আসা বা আমার মনে হয় পড়ানোর জন্যই নিয়ে এসছে আরামবাগে, আর বাকিটা জানি না। তো দেখো এইটা হচ্ছে এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতলে অবস্থিত কোনো সরলরেখা, কালারটা চেঞ্জ করি দেখতে বেটার লাগবে। তাহলে এক্স ওয়াই সমতলে কোনো সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে π/4 কোণ উৎপন্ন করে। তাহলে এইটা ধরো আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সঙ্গে এটা π/4 কোণ উৎপন্ন করেছে। তাহলে ডেফিনেটলি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, কে বলতে পারবে? π/4ই করবে একদম। আর এই π/2 কোণ উৎপন্ন করবে। থ্যাংক ইউ। এইটিই ধরতে হবে, আর এইটাই তো খেলা, আর কিছু নেই। এই রে, আর কিছু নেই, একদম একদম। তাহলে ডিরেকশন রেখাটার দিক কোসাইন হবে এই যে মানে cos π/4 cos π/4 আর cos π/2, এইটি হচ্ছে দিক কোসাইন হবে। আর কি হবে তার মানে এইখান থেকে পাবে তুমি 1/√2, 1/√2 আর এটা 0, 0। এই তো দিক কোসাইন হবে, আর কিছু নেই। এবার এইখানে কথাগুলো একবার লিখতে হবে যে এক্স ওয়াই সমতলে অবস্থিত বা প্রদত্ত শর্ত অনুযায়ী সরলরেখাটি এক্স অক্ষের সাথে π/4 কোণ উৎপন্ন করবে ও জেড অক্ষের সাথে π/2 কোণ উৎপন্ন করবে। তাই সরলরেখাটির দিক কোসাইন হবে উমুক উমুক উমুক, ইকুইভ্যালেন্টের চিহ্ন দিবে, দিয়ে এইটা লিখে নেবে, ব্যাস আর কিছু না। ওকে, দেখো এই তিনটে বিন্দু দিয়েছে, শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে এই অঙ্কেতে কি করবে, প্রথমে আগে ত্রিভুজটাকে ড্র করে নাও, এ বি সি তিনটে বিন্দু দিয়ে নাও। তাহলে এটা হলো আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে নাও 4, 5, 0। আচ্ছা, বি বিন্দুর নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে 2, 6, 2, আর সি বিন্দু হচ্ছে 2, 3, 1। আমি জানি ডাইরেক্ট পারবে হয়তো, কিন্তু তবু লিখে নেবে এরকম। তাহলে এবার লিখছো যে এ বি এর দিক কোসাইন, কোসাইন তাহলে কি হবে, এ বি এর দিক কোসাইন মানে তুমি আগে বি বিন্দুর যে এক্স স্থানাঙ্ক তার থেকে এ বিন্দুর দিক স্থানাঙ্কটাকে বিয়োগ করবে। তাহলে 2 বিয়োগ 4, 2 বিয়োগ 4 করলে কত পাবে বলো? -2, 1 আর 2। এইটা কিন্তু আমি দিক কোসাইন পাইনি, দিক অনুপাত পেয়েছি। এইটা বাই √ওভার আমাকে করতে হবে এইটা স্কোয়ার, মানে -2 এর স্কোয়ার মানে হচ্ছে, একবার লিখবে এইখানটায় ফুল, -2 এর স্কোয়ার প্লাস এইখানটায় লিখছো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। হ্যাঁ, এইটা কত পাচ্ছ? 4, 4, 8, 8 আর 1 9, তার মানে 3 পাচ্ছ, 3 হচ্ছে। আচ্ছা, আর এইটা যেটা পেয়েছিলে 1, তার মানে 1 বাই এটাকে ওই √9 করে রাখছি আমি, আর নইলে এইটাকে লিখতে হবে আর কি, এটাকে লিখতে হবে, আর কিছুই নেই। আর এইখানেও তোমরা পাচ্ছ 2, 2/√9, ঠিক আছে। এইটাই ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে দাও। তার মানে এইখানে হচ্ছে -2/3, 1/3 আর এটা 2/3। হ্যাঁ, 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 হুম, হ্যাঁ, মাইনাস দিয়ে আসবে, বিসির দিক কোসাইন আর সিবির দিক কোসাইন মানে আলাদা।
না না ও সৌরিন বলছে না ছেড়ে দাও, মানে এই রকম করলে ঠিক হবে, মানে এ বির দিক কোসাইন আর বি এর দিক কোসাইন, তুমি তো এটা বলতে চাইছো যে আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 বুঝতে পেরেছি, তুমি বলছো যে সাইক্লিক অর্ডারে নেবো কিনা আমরা এ বি বি এ, মানে এ বি তারপরে বিসি আর সি এ, হ্যাঁ ঠিকই বলেছো, ওই রকমই করবে বিসি এর দিক কোসাইন হবে ওই রকম, ওই তাহলে এটা কি হবে বলো তো, 0/something, 0 কত আসবে তো জানি না, পরে লিখে নিচ্ছি, কমা এইটা আসছে 3 - 6 মানে -3, এটা -3/something আসবে, কমা, আর এইটা আসবে তোমার -1 -2 মানে -3, এটাও -3 আসবে বাই সামথিং, তাহলে 3 3 9, এটাও 3 3 9, রুটের মধ্যে 9 9 18, 18 মানে 3√2 পড়ে থাকছে, এটাকেও 3√2 দিয়ে ভাগ হবে, এইটাকেও 3√2 দিয়ে ভাগ হবে, এটাকেও 3√2 দিয়ে ভাগ হবে, তার মানে এটা আসছে 0, এটা -1/√2, আর এইটা হচ্ছে -1/√2, এই হচ্ছে ব্যাপার। সবসময় এইগুলো স্কোয়ারের যোগফল কত আসবে, স্কোয়ারের যোগফল সবসময় 1 আসবে, দেখো এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, যোগ করলে দেখো 1ই আসবে, এই হচ্ছে ব্যাপার। বিসি আর সিএ, সিএ এর দিক কোসাইন কি আসবে, তাহলে এই 4 - 2 মানে ওপরে এলো 2 বাই কত আসছে পরে হিসাব করে নিচ্ছি, এটা 5 - 3 মানেও আসবে 2, আর এইখানে 0 - 1 মানে 1 আসবে, আর তার মানে 2 2 4, 4 4 8, 8 আর 1 9, তার মানে ওই 3 আসবে, 2 এর 3, 2 এর 3, এটাও আসবে 1 এর 3, এই হচ্ছে ব্যাপার দিক কোসাইন নির্ণয় করা, আর কিছু নেই, সিম্পল। আচ্ছা করো না। ওকে, প্রথম কথা এখানে বলেছে দিক অনুপাত সমূহ নির্ণয় করো এবং প্রমাণ করো যে এই 3টে বিন্দু সমরেখ। অ্যাকচুয়ালি কি এই যে দিক অনুপাত যে বিষয়টা না, দিক অনুপাত ধরো তোমরা ভেক্টরটা করেছো, ভেক্টরটা অ্যাকচুয়ালি করানো তো হয়নি, ধরো তোমরা পড়েছো এরকম যে 2i ক্যাপ প্লাস ধরো 3j ক্যাপ প্লাস ধরো 5k ক্যাপ, এইটা একটা ভেক্টর, সাপোজ এটা এ ভেক্টর, আমি বি ভেক্টরটাকে এইরকম বলছি, ধরো 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 15k ক্যাপ, ঠিক আছে, তো তোমরা কি বলবে যে বলো, হ্যাঁ সেটা হয়, ঠিকই বলেছো, সেটা হয়, ঠিক, অসুবিধা কিছু নেই, তোমাকে তাহলে ওই হ্যাঁ তোমাকে তাহলে ভেক্টরের ওই মেথডে যেতে হবে আর কি, হ্যাঁ, তো করে করা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু এইখানে যেটা যেই ইয়েটা জানার চেষ্টা করছে তোমার কাছ থেকে বা যেটা তোমাকে বলার চেষ্টা করছে, সেই মেথডটার কথা আমি এখানে উল্লেখ করছি, দেখো তোমরা যদি এইরকম পাও, অ্যাকচুয়ালি কি লক্ষ্য করার বিষয় কি বলতো, এখানে আমি যেন প্রত্যেকটা কোয়ান্টিটিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে এটা 6 হয়েছে, এটা 9 হয়েছে, এটা 5 হয়েছে, এই 15 হয়েছে, তো এইখান থেকে আমরা কি বলতে পারি, এ ভেক্টর আর বি ভেক্টর কি হবে, প্যারালাল ভেক্টর হবে, তাই তো, প্যারালাল, এটা হচ্ছে কনসেপ্ট, তো এইখানে কি, এইখানে এই যে এই সহগগুলো, এইগুলোই অ্যাকচুয়ালি কি কে প্রকাশ করে, ডিরেকশন রেশিওকে প্রকাশ করে, ঠিক আছে, এইখানেও এই ডিরেকশন রেশিওকে প্রকাশ করে, আর কিছুই নয়,
তো এই ডিরেকশন রেশিও গুলোকে এইগুলোর সাথে কম্পেয়ার করবে বা ইকুয়াল করে ভাববে, তাহলেই হবে। তাহলে এই যে ধরো পিকিউ, পিকিউ যে সরলরেখাটা পাবো, পিকিউ এর বলতে পারি ডিরেকশন রেশিও বা দিক অনুপাত, দিক অনুপাত কি আসবে? একবারই যদি কেউ ক্যালকুলেশন করে বা আচ্ছা, কিউ এর মানে -1 -2 কমা -2 -3 আর এইখানে আসছে 1 -4, এটাকে বা বলতে পারি কি হবে, এটা আসবে -3 -5 আর -3। আর কি, ধর কিউআর, কিউআর এর দিক অনুপাত কি হবে, তাহলে এইখানে আসছে 5 মাইনাসে মাইনাসে +1 8 +2 আর এটা আসছে 7 -1 বা এটাকে বলতে পারি 6 10 আর এটা হচ্ছে আসবে কত, 6ই আসবে। তাহলে দেখো এবার তোমরা এইটা তো বলতেই পারো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা কনসেপ্ট কি, যে ধরো একটা লাইনের ডিরেকশন, আমি এবিসি দিয়েই বলি, এবিসি হচ্ছে একটা লাইনের ডিরেকশন রেশিও বা দিক অনুপাত, ঠিক আছে। আর আরেকটা লাইনের দিক অনুপাত হচ্ছে এটা A1 B1 C1 বলি, আর এটা হচ্ছে ধরো A2 B2 C2, A2 B2 C2। এবার যদি A1 বাই A2 ইজ ইকুয়াল টু যদি B1 বাই B2 হয়, ইজ ইকুয়াল টু যদি C1 বাই C2 হয়, তাহলে ওই লাইন দুটোকে প্যারালাল বলতে পারি, প্যারালাল বলতে পারি। এইটা হচ্ছে প্রথম ব্যাপার। কিংবা যদি ডিরেকশন কোসাইন দিয়েও আমরা এই ব্যাপারটা প্রুভ করতে পারি, তাহলেও বলতে পারি যে তারা প্যারালাল স্ট্রেট লাইন। এখন দেখো যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি -3/6 ইজ ইকুয়াল টু -5/10 ইজ ইকুয়াল টু -3/6। এটা তো অবভিয়াসলি হচ্ছে, এটা মানে -1/2, এটাও -1/2 -1/2। তাহলে যেহেতু এইটা, অতএব পিকিউ সমান্তরাল কিউআর। আবার দেখো এই যে দুটো স্ট্রেট লাইন, এদের মধ্যে কিউ বিন্দুটা কমন। দুটো প্যারালাল স্ট্রেট লাইনের যদি একটা কমন পয়েন্ট থাকে, তাহলে কি হবে, সরলরেখা দুটো কি হবে, একটাই সরলরেখাকে বোঝাবে, তাই না। দুটো সরলরেখা প্যারালাল, প্যারালাল মিন্স এইটা এইরকম, এটা এরকম, এরকম ভাবলে হবে না। এইখানে প্যারালাল বলতে ডিরেকশন ওয়াইজ প্যারালালের কথা বলছে, যে দুটোরই ডিরেকশন সেম, এইটারও যে ডিরেকশন, এরও ডিরেকশন সেম, অভিমুখটা বিপরীত দিকে হতে পারে বা অ্যান্টি ডিরেকশনে, এই হচ্ছে ব্যাপার। এখানে যেমন মাইনাসে এসেছে প্লাসে এসেছে, তার মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা বিপরীত দিকে বোঝাচ্ছে, কিন্তু হলেও কি মানে এইটা এই দিকে আর এইটা এই দিকে কখনো গিয়ে ছেদ করবে এরকম ব্যাপারটা নয়, ডিরেকশন ওয়াইজ প্যারালাল। আর কিউ বিন্দুটা হচ্ছে কমন। আবার আবার কিউ বিন্দুটি উভয় সরল রেখাতেই উপস্থিত, সরল রেখাতেই কমন পয়েন্ট এটাকে বলতে পারো, সরল রেখাতেই আছে। অতএব পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। থিওরি কিচ্ছু নেই চ্যাপ্টারে, আলাদা করে থিওরি কিছু করতে যাওয়ার অর্থ হয় না। এই অঙ্কগুলোকে বুঝলেই দেখবে চ্যাপ্টারটি আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করেছে। তোমরাও লাকি, আর যারা এখন 11-এ পড়ছে ক্লাস, ওরাও লাকি। ওদের ওই আমার কাছে যেটা 11-এর ব্যাচ আছে, ওদের আর কোঅর্ডিনেট জিওমেট্রিটা হলেই ওদের ধরো শেষ হয়ে যাবে। শুধুমাত্র ওই ইয়ে ডেরিভেটিভের জায়গাটা, ওই তো কটা জায়গা লিমিট আর ডেরিভেটিভের, ও তো দুদিনের ব্যাপার। তাহলে কোঅর্ডিনেটের জায়গাটা চলছে, শুরু হয়েছে, একদিন হয়েছে।
তো তাও এইবারে হাইপারবোলাটা বাদ দিয়ে দিয়েছে, তার মানে থিওরিটুকু শুধু করিয়ে দেবো হাইপারবোলা। তাহলে ওদের 11 শেষ হয়ে যাবে। ওদের কিন্তু প্যারালালি পরীক্ষা চলছে, ঠিক আছে। ওদের কি সিস্টেম করে দিয়েছি, 4টে করে চ্যাপ্টার শেষ হচ্ছে, একটা করে তার পরীক্ষা নিয়ে নিচ্ছি, এই হচ্ছে ওদের চলছে। তো ওদেরও ধরো শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে ওদেরকে 12টা অনেকটা আগিয়ে দেওয়া যাবে, ওদেরও পরীক্ষা হবে তোমাদের প্যারালাল 11। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে 11-এর ওই রকম প্রজেক্টের জন্য কিছু বলেছে কিনা, কেউ জানো? তোমাদের তো শুনেছো তাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তোমাদের তোমাদের কারো কাছে 11-এর প্রজেক্টের পিডিএফ আরে আছে? তাহলে একটু পাঠিয়ে দিও তো, একটু পাঠিয়ে দিও তো। আচ্ছা যাই হোক, যদি কিছু থাকে মেটেরিয়াল, এবার তোমার কাছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। যদি কারো কাছে মানে থাকে, সোহনের কাছেও ভাবে থাকতে পারে, ও দেখলাম এটা জোগাড় করেছে। মানে ওরা কনফিউজ যে আমাদের তো এখনো একদিনও ক্লাসই হলো না প্রজেক্টের, কি হবে, ওই জন্যই আমি জিজ্ঞাসা। হ্যাঁ, হ্যাঁ, ওতে কিছু ডিফার হবে না, বুঝতে পেরেছো? এই বছর যাই হোক কিছু একটা খাতাটা পৌঁছানো নিয়ে দরকার। হ্যাঁ, তোমাদের কি, হ্যাঁ, 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 হুম, যাই হোক, না না, ভালোই তো বটে। এইটাই তো দরকার, কোঅপারেশন খুব দরকার, সবাই একজন। কিসের? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যদি পাও পাঠিয়ে দিলে একটু। কি জানি কি করতে চাইছে এবার, এইটাই কি 11-এর আরে কি প্রজেক্ট নেবে, তাদের কোনো ক্লাসই হয় না, তাহলে তাদের কিসের প্রজেক্ট? হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, তবু তোমরা তো মানে মুখটাও দেখিয়ে এসছো যে 11-12-এ পড়ছো, একাদশ দ্বাদশের ছাত্র। কিন্তু ওদের সঙ্গে তো এখন স্যারেদের পরিচয়ই হয়, সেই আর কি। ল্যাব নয়, ওরা ক্লাসরুমটাতে ঢোকেনি এখনো, ওরা ওরা তো একদিনও ক্লাসরুমটাতেই ঢোকেনি, ওদের আর কি পরীক্ষা হবে, কি হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, এটা কি বলেছে, মনে করো একটা সরলরেখা ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে এই দুটো কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত উৎপন্ন করবে। তাহলে এই অঙ্কটা অন্যভাবেও দিতে পারে, দুটোর সঙ্গে বলে দিয়েছে অন্যটার সঙ্গে কত কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তো দেখো অন্যটার সঙ্গে আমরা ধরে নেবো যে আলফা কোণ উৎপন্ন করে, ধরি মানে এক্স অক্ষের সাথে, যে ধরি এক্স অক্ষের সাথে আলফা কোণ, থিটা কোনো কেউ ধরতে পারে, নইলে আমরা কি নরমালি কি ধরি, এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বেটা, জেড অক্ষের সাথে গামা, ওই জন্য এখানে আলফা কোণই ধরলাম, উৎপন্ন করে, কোনো অসুবিধা নেই কেউ থিটা ধরলো, উৎপন্ন করে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই যে এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তার মানে এর ডিরেকশন কোসাইনটা কি হবে, কস আলফা। একবার লিখি, অতএব সরল রেখাটির দিক কোসাইন হবে কি হবে, কস আলফা কমা কস পাই বাই 4 কমা কস পাই বাই 3, বা কস আলফা কমা কস পাই বাই 4 মানে হচ্ছে 1/√2। এইটা কত হবে, কস 60
60 মান হয় হাফ। তাহলে কি এখন দেখো ডিরেকশন কোসাইন গুলোর রেশিওর যে ডিরেকশন কোসাইন গুলোর যে স্কয়ারের যোগফল সেটা 1 হয়। তার মানে আমরা বলতে পারি কি cos স্কয়ার আলফা প্লাস 1/2 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 মাইনাস 1/4। তাহলে cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 4 হবে লসাগু, তাহলে 4 মাইনাস 2 মাইনাস 1, তার মানে 1/4 একদম। তাহলে শুধু cos আলফা সমান কি পাবে, প্লাস অর মাইনাস 1/2। ঠিক আছে, তো এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, তাহলে সূক্ষ্ম কোণের জন্য সূক্ষ্ম কোণের জন্য বা কেউ এইখানে একদম এইসব কিছু লেখার দরকার নেই, একবারে প্লাস ভ্যালুটা নিয়ে নিল, নিয়ে পাশে লিখে দিল যেহেতু আলফা একটি সূক্ষ্ম কোণ, আলফা একটি সূক্ষ্ম কোণ, আমি ধরে নিয়েছি অন্য কোণটা আলফা, তাহলে ডিরেকশন কোসাইন তো হবে cos আলফা, আর অন্য কোণগুলো তো বলেই দিয়েছে y অক্ষের সঙ্গে π/4, z অক্ষের সাথে π/3, তাহলে ওইগুলো আর কি cos অফ। এর মানটা কি পেয়েছি 1/√2, আর এটা মানে হাফ। এখন আমরা কি জানি ডিরেকশন কোসাইন গুলোর স্কয়ারের যোগফল হবে 1, তাহলে এইখানে ওই কন্ডিশনটাই পুট করেছি। তাহলে cos স্কয়ার আলফা এইটা স্কয়ার করলে পাচ্ছি হাফ, এইটা স্কয়ার করলে পাচ্ছি 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে শুধু cos স্কয়ার আলফা সমান কি হবে, এটা ক্যালকুলেশন করলে 1/4 পাবে। তাহলে cos আলফা সমান 1/2, cos আলফা সমান অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এইখানে কি বলে দিয়েছে আলফাটা এই যে যেটা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, আর আমি আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে আলফাটা কি অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোণ। ঠিক আছে, ওই জন্য আমি মাইনাসটা নিতে পারছি না, কেননা cos এটা যদি সূক্ষ্ম কোণ না হয় স্থূল কোণ হয়ে যায়, স্থূল কোণ হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, cosটা কি হয়ে যাবে সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে প্লাস হাফটা নিয়েছি, তার মানে আলফা সমান কি হবে, আলফা সমান হয়ে যাবে আমাদের π/3। এই হচ্ছে আচ্ছা, যদি ও মূলবিন্দু, এই দুটি প্রদত্ত বিন্দু হয়, তবে দেখাও যে ওএ সরলরেখা ওবি সরলরেখার উপরে লম্ব। এটা দেখো মানে হ্যাঁ সেটাই, বিষয়টা ওই রকমই, ওএ ডট ওবি ইজ ইকুয়াল টু আমাদের যদি কি আসে 0 আসে, কেননা cos 0 তো cos 90 0 আসবে, বিষয় ওই কনসেপ্টটা একই, ভেক্টর আর হচ্ছে তোমার যে স্টেল লাইন, ওই দুটোই কিন্তু একই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা অন্যটার পরিপূরক। এবার শুধু লেখার ধরনটা আলাদা, লেখার ধরনটা আমাদের আলাদা। ঠিক আছে, যে এইখানে কি, এইখানে আমরা যদি ওএ সরলরেখাটার ওএ সরলরেখার রেখার দিক অনুপাত বের করব, রেখার দিক অনুপাত অনুপাত অঙ্ক হচ্ছে ইন্টার রিলেটেড, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা রিলেটেড, যে যত ভালো ওই রিলেশনটা খুঁজে পাবে তত ভালো। হ্যাঁ, এই যে ধরো হিমাদ্রির প্রবলেম, ও যে মামাকে কখনো নাকি কি মেসোকে মামা বলে ফেলে নাকি কি একটা ওর প্রবলেম আছে। হ্যাঁ, তো এরকম গুলি যায়, ওইসব বলে ফেলে, ফলে ধরো ও একটা বিয়ে বাড়িতে গেছে, ও তো কাউকে সম্বোধন করতেই ওর অসুবিধা হবে, কাকে কি বলে অস্বাভাবিক ব্যাপার, ও তো রিলেশনেই গন্ডগোল হয়ে গেছে। ঠিক এই অঙ্কের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, যে এইখানে তুমি যত ভালো একটা চ্যাপ্টারের সাথে আরেক, হ্যাঁ
ভালো করে পড়েনি মনে হচ্ছে। তো ওই সবই বাস্তবের সাথে রিলেটেড। এইখানে বিষয়টা সেরকম আর কি, তুমি যদি ভেক্টরের সাথে ব্যাপারটাকে মেলাতে পারো, আমি এখানটা দেখিয়ে দিচ্ছি দেখো এই অঙ্কটাতে। হ্যাঁ, ভালোভাবে ডিসকাস করতে গেলে এক একটা অঙ্কতে একটু সময় যায় আর কি। ওই সরলরেখার দিক অনুপাত কি হবে? দেখো দিক অনুপাত আমার দাঁড়াবে এইরকম, যে মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0 0 0, ঠিক আছে? তাহলে এইগুলো থেকে 0 0 বাদ দিলে কত হবে, 2 3 আর 1ই হবে দেখো। আর ওবি সরলরেখার দিক অনুপাত, ওবি সরলরেখার দিক অনুপাত কি হবে? ওবি সরলরেখার দিক অনুপাত মানে এইগুলো থেকে 0 0 0 বাদ হবে, তার মানে 1 1 আর -5। এইবার দুটো সরলরেখার দিক অনুপাতের যে গুণফলগুলো, ঠিক আছে, এইটার সাথে এইটার গুণ প্লাস এইটার সাথে এইটার গুণ প্লাস এইটার সাথে এইটার গুণ, যদি ওইটা 0 হয়, মানে একটা সরলরেখার দিক অনুপাত আমি যদি বলি a1 b1 c1, আর অন্যটার যদি বলি a2 b2 c2, এদের যে গুণফল, তার মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস যদি c1 c2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমরা ওই স্ট্রেট লাইন দুটোকে পারপেন্ডিকুলার বলতে পারবো। তাহলে এইখানে আমরা দেখে নিচ্ছি যে যেহেতু 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -5 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু কি হবে, 2 প্লাস 3 -5 ইজ ইকুয়াল টু 0। অতএব ওএ ও ও ওবি সরলরেখা দুটি লম্ব, মানে ওএ সরলরেখা ওবির উপরে লম্ব, যেমন বলেছে সেরকমই লিখে নেয় ভালো। অতএব ওএ সরলরেখা ওবি সরলরেখার উপর লম্ব, উপর লম্ব। এইটা হচ্ছে, তো আমরা স্ট্রেট লাইন এখন ডিরেকশন কোসাইনে এসেছি, এইখানে এরকম করলাম। যদি এটা ভেক্টরের অঙ্ক হতো কি হতো, এ ভেক্টরের এ যে ইয়েটা, তার পজিশন ভেক্টর কি হতো, ঠিক আছে? এ এর পজিশন ভেক্টর মানেই ওএ ভেক্টর। অ্যাকচুয়ালি ভেক্টোরিয়াল ফর্মে ওএ ভেক্টর মানেই হচ্ছে এ এর পজিশন ভেক্টরকে বোঝায়, তাই তো? ফিজিক্সে নিশ্চয়ই এগুলো হয়েছে কিছু। তো এ এর পজিশন ভেক্টর হচ্ছে এইটা, তো সেটাকে ওএ ভেক্টরকে বোঝায়। তো কি হবে ওইটা, তাহলে এই 2 মাইনাস 0 ইন্টু আই ক্যাপ প্লাস 3 মাইনাস 0 ইন্টু কে ক্যাপ প্লাস 1 মাইনাস 0, সরি এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, জে ক্যাপ আর এটা কে ক্যাপ। তাহলে এটা কি পাবে, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস হচ্ছে শুধু কে ক্যাপ পেলাম। ঠিক একইভাবে ওবি ভেক্টর মানে বি এর পজিশন ভেক্টর, ওবি ভেক্টরটা, ওবি ভেক্টর কি পাবে, মানে আমি আর করছি না, শুধু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এবার ওয়ে ইন্টু যদি ওয়ে ডট যদি ওবি করো, ওয়ে ডট ওবি করলে কি হবে, তাহলে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, 5 কে ক্যাপ। ওকে, তো এই দুটো গুণ করলে কি হবে, তাহলে এই দুটোই গুণ করলে 2 পাবে, প্লাস এই দুটোই গুণ করলে এই দুটো কম্পোনেন্টে গুণ হলে কত পাবে, 3 পাবে, আর -5 পাবে, সেই 0 পেলে। ওকে, তখন আমরা কি বলবো, তখন লম্ব হয়। কেননা অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টের রুল কি, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাহলে এদের যদি ডট প্রোডাক্টের রুল হচ্ছে মড এ, হ্যাঁ, মড বি কস থিটা, এদের মধ্যকার রুল যদি এটা 0 হয়, তাহলে দেখো
আমাদের থিটাটা হ্যাঁ এগুলো তো মানে নর্মাল, এগুলো আর বলার মতো কিছু নেই। কস থিটাটা যদি 90 ডিগ্রি হয় তবেই একমাত্র এইটা জিরো আসবে রেজাল্টটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই দুটো এবি নন জিরো ভেক্টর যেখানে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। আমি বলতে চাইছি যে এইখানটা আর এইখানটার মধ্যে সিমিলারিটিটা ওয়াচ করো, লক্ষ্য করো। ওয়াচ করো কেন বলবো, নোটিস করো। ওয়াচ করা আর নোটিস করার মধ্যে অনেক তফাৎ। তো এইটা জায়গাটা নোটিস করতে হবে যে কি বিষয়টা, কি ডিফারেন্সটা কি হচ্ছে বা কি। এটা কিন্তু তোমাদের অঙ্কের পার্ট নয়, এটা তোমাদের অঙ্কের পার্ট নয়, জাস্ট আমার দেখানোর জন্য। এইটা এবং এইটা বিন্দু দুটির সংযোজক সরলরেখা এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার উপর লম্ব। তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করলে আমরা, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, বলো, খুব ভালো, বলো না। হুম 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 বলো। এমনি দিয়ে ডিরেকশন কোসাইন দিয়ে বলো বা ডিরেকশন রেশিও দিয়ে বলো না, রেশিও গুলো বেরাবে। এই দুটো বিন্দুকে হুম তারপর একটা আসবে 1 আসবে, ঠিক আছে। এইটা দাঁড়াবে প্রথমটা ডিআরএস গুলো, ডিরেকশন রেশিও। হ্যাঁ একদম। হুম -2 আর 2 -1 মানে 1, একদম 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 +1, হ্যাঁ তার 1 এলো। হ্যাঁ এইটা মাইনাস, এইটা মাইনাস, -5। এটা সেকেন্ড লাইনটা ডিআরএস টা হলো। তো এই যে হ্যাঁ একদম +3 +1, এইগুলো গুণ হবে আর কি, গুণ আগের অঙ্কটার সঙ্গে সেম। ওইখানে ছিল ওটা মূলবিন্দু বলা ছিল, তার মানে ওইটা স্থানাঙ্কটা 0 0 ছিল, আর আলাদা করে বিন্দু দিয়েছে, ব্যাস এই তো কথা। হ্যাঁ ওই ওই জন্যই তো, না না ওই আর কি, যাই হোক 11 এর ওই কনসেপ্টটা থাকলেই হবে, ভেক্টরের কনসেপ্টটাই ওইটাই কাজে লাগবে, আর কিছু নেই। আর এইখানে বলেছে পরস্পর সমান্তরাল, তাহলে এর যে ডিরেকশন রেশিও আর এইটার যেটা, এই দুটোর যে ক্যালকুলেশন করে যে ডিরেকশন রেশিও পাবো, তাদের আমরা অনুপাতগুলোকে যদি সেম দেখাতে পারি, হ্যাঁ ঠিক আছে, এগুলো সেম, হ্যাঁ মানে খুবই একদম সিম্পল কনসেপ্টে, শুধু বিয়োগ করা আর কি আছে, বিয়োগ করার অঙ্ক। কোণ নির্ণয়ের সাহায্যে প্রমাণ করো এই ত্রিভুজের শীর্ষবিন্দুগামী ত্রিভুজটি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যখন ত্রিভুজের অঙ্ক পড়বে আমরা ত্রিভুজটা প্রথমে ড্র করে নেবো সব থেকে। প্রথমে তো হ্যাঁ আপনার এই এবি আর বিসি, হ্যাঁ যেটা হয়, হ্যাঁ ওইটা এটা সমান হলে ডিআরএস টা সমান হলে যে কোনো দুটো, তাহলে বুঝতে হবে যে এটা সমদ্বিবাহু। না, তা কেন হবে, ভালো করে ভেবে দেখো, তা কেন হবে, দুটো ডিআরএস কেন সেম হবে? ডিআরএস সেম হওয়ার অর্থ হচ্ছে প্যারালাল হয়ে যাওয়া। এইখানে কি প্যারালালের কোনো কোশ্চেন আছে? সমদ্বিবাহু বলেছে মানে দুটো বাহু সমান হবে। এবার কোন দুটো বাহু তো আমি জানি না, তাহলে আমাকে সবই বের করে, কি বলেছে, কোণ নির্ণয়ের সাহায্যে কোণ নির্ণয় করতে হবে। এখন দেখো হ্যাঁ ডিআরএস কেন, ডিরেকশন কোসাইন গুলোও বের করে নিতে হবে। কোসাইন মানে কোন, না কোসাইন গুলো সমান, দেখো ডিরেকশন কোসাইন সমান হওয়া মানেও দুটো সরলরেখা প্যারালাল বোঝাবে। দেখো খুব একটা এই বিষয়টাকে ভালো করে বুঝে নাও,
ডিরেকশন কোসাইন, ওকে, সাপোজ কোনো একটা মানে স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হয়তো আমি বলছি L1 বেরিয়েছে, L1 M1 N1 বাই LMN, সরি LMN বেরিয়েছে, ডিরেকশন কোসাইনের কথা বলছি আমি। আর ডিরেকশন রেশিও আর কিছুই নয়, এই তিনটেকে তুমি একই কিছু দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কিছু একই দিয়ে, ধরো তুমি 3 দিয়ে গুণ করতে পারো, তাহলে 3L 3M 3N, এইটা হয়ে গেল আমাদের ডিরেকশন রেশিও, আর এইটা হচ্ছে ডিরেকশন কোসাইন। এই হচ্ছে বেসিক তফাৎটা, দুটোর মধ্যে আর কিছু তফাৎ কিন্তু নেই অ্যাকচুয়ালি। তো ডিরেকশন রেশিও গুলোর অনুপাত বা ডিরেকশন কোসাইনের অনুপাত যদি সেম হয় দুটো স্ট্রেট লাইনের, তখন তারা প্যারালাল হয়ে যায়। এখানে কিন্তু প্যারালালের কথা বলছে না, তাহলে এইটাকে বলেছে কি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি তার দুটো বাহু সমান, ওকে ওকে। তাহলে অনেকে কেউ করতে পারে কি এবির ডিস্টেন্স নির্ণয় করলো, বিসির ডিস্টেন্স নির্ণয় করলো, এসির ডিস্টেন্স নির্ণয় করলো, দুটো ডিস্টেন্স যদি সেম পেয়ে যায়, দুটো বাহুর দৈর্ঘ্য যদি সেম পেয়ে যায়, তাহলে সমদ্বিবাহু বলতে পারে। কিন্তু এইখানে সেই রকম করে করলে কেটে দেবে। কিভাবে দেখাতে বলেছে, কোণ নির্ণয়। এখন দুটো বাহু যদি সমান হয়, সেই ত্রিভুজের দুটো কোণও তো সমান হবে, ঠিক আছে। এবার কোণ কি করে নির্ণয় করব, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো দেখো কোণ কি করে নির্ণয় করবে। তো প্রথমে আমি বলে নেই যে ধরো এই বি কোণটা তুমি নির্ণয় করবে ভাবছো, ঠিক আছে। এ বিন্দু স্থানাঙ্ক জানো, বি বিন্দু স্থানাঙ্ক জানো, সি বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে তুমি এই রকম করে নাও, মানে হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইখানেতে যেটা করে নেবে তুমি, এই যে এবি সরল রেখাটা না, এবি মানে এইখান থেকে আমি বলবো বি, এই ডিরেকশনটা এরকম ভাবে করে নাও প্রথমে, যে বি থেকে যেন এইদিকে যাচ্ছে, বি থেকে যেন এইদিকে যাচ্ছে। তাহলে কি বি এ সরল রেখার ডিরেকশন রেশিও বের করে নাও, আর বিসি সরল রেখার ডিরেকশন রেশিও বের করে নাও, এই হচ্ছে ব্যাপার। ডিরেকশন কোসাইন হলে সব থেকে সুবিধা। ধরো ডিরেকশন কোসাইন গুলো যদি কেউ বের করে নেয় খুব ভালো হয়, যে এবির ডিরেকশন কোসাইন এইটা, পিসির ডিরেকশন কোসাইন এইটা, তাহলে খুব সুবিধা হয়। তাহলে কি হবে, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয় না, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আসবে মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন গুলো যদি তুমি বের করো, ভালো করে বোঝো। ধরো এবির ডিরেকশন কোসাইন হচ্ছে L1 L1 M1 N1, আর বিসির ডিরেকশন কোসাইন L2 M2 N2, তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটাটা হবে এইরকম। এইবার কেউ যদি ডিরেকশন কোসাইন না বের করে ডিরেকশন রেশিও গুলোকে বের করে রাখে, সে কিভাবে করবে। তাহলে দেখো আমি এইভাবে বলছি, এবি না বলে এটাকে বলছি বিএ এর দিক অনুপাত, সমান কি হবে। তাহলে দেখো, তাহলে 3 মাইনাস 1 মানে হলো 2, 4 মাইনাস 5 মানে হচ্ছে -1, আর -1 -1 এ করলে হবে -2, ওকে। এইবার বলছি বিসি এর দিক অনুপাত সমান কি হবে। তার মানে সি বিন্দু 1 মাইনাস 1 মানে হলো 0, 2 মাইনাস 5 মানে -3, -2 মাইনাস 1 মানে এটাও -3। তাহলে এইখান থেকে এইবার বলবো কোণ এবিসি সমান cos ইনভার্স। দেখো আমি কিন্তু ডিরেকশন কোসাইন বের করিনি, একবারে ডিরেকশন রেশিও দিয়েই করছি। তাহলে এইটা ইন্টু এইটা কেমন করছি, 2 ইন্টু 0 প্লাস -1 ইন্টু -3 প্লাস -2 ইন্টু -3 বাই রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার একবার লিখছি দেখানো ভালো, প্লাস -1 তার হোল স্কোয়ার
প্লাস মাইনাস 2 তার হোল স্কয়ার। অনেকে ভাববে যে এইগুলো কেন দেখাচ্ছি, কেননা এইগুলো তো খুব সহজেই আমরা বের করতে পারবো ভ্যালুগুলো, -2 এর হোল স্কয়ার আর কত হবে, 4 হবে। বাট একবার দেখিয়ে নেওয়া ভালো যে আমি কি করলামটা কি। এটা হচ্ছে 0 স্কয়ার, ওকে, 0 স্কয়ার 0 হয় আমরা সবাই জানি, কিন্তু একবার দেখিয়ে নেব। -3 তার হোল স্কয়ার প্লাস এটাও হচ্ছে -3 তার স্কয়ার। এটাকে দরকার হলে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে নেবে, সব থেকে ভালো। তাহলে cos ইনভার্স, এইখানে দেখো ক্যালকুলেশন করলে এটা তো 0 আসছে, এইটা আসছে +3 আর এটা আসছে +6, 6 আর 3 আমরা পাচ্ছি 9 বাই, এইখান থেকে দেখো এটা √9, √9 মানে 3 পাবে, এখান থেকে 3 ইন্টু এইখান থেকে দেখো 3√2 পাবে, 3√2 পাবে, সমান হচ্ছে আমাদের কত, cos ইনভার্স 3 3 9 শত কেটে গিয়ে 1/√2, cos কতর মান 1/√2 হয়, 45 ডিগ্রি, π/4। ওকে, একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম π/4। এবার আরেকটা যে কোনো অ্যাঙ্গেল বের করে নাও, যে কোনো আরেকটা অ্যাঙ্গেল বের করে নাও। এবার ধরো সি অ্যাঙ্গেলটা বের করছি, ওকে, সাপোজ সি অ্যাঙ্গেলটা তুমি বের করছো, তখন দেখো সি অ্যাঙ্গেলটা বের করার সময় কি রকম করবে, তুমি সিবি এর বের করে দাও, যে সিবি এর দিক অনুপাত, সিবি এর দিক অনুপাত কি হবে, বিসির দিক অনুপাত ছিল এইটা, তাহলে সিবির দিক অনুপাত মানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে 0 3 3, আর এইভাবে করো সি এর দিক অনুপাত, সি এর দিক অনুপাত। ওকে, আমি কি কায়দাটি বলছি একটু ভালো করে দেখে নাও অ্যাঙ্গেল বের করার সময়। তার মানে কি হবে, এটা হচ্ছে 3 - 1 মানে হলো 2, 4 - 2 মানে হলো 2, -1 মাইনাসে মাইনাসে +2 মানে হচ্ছে +1। এই হচ্ছে ব্যাপার। তাহলে কোণ আমার দরকার কাকে না, এসিবি বা বিসিএ, এসিবি কোণ। এই কোণটাকে আমরা কিভাবে বলতে পারি, cos ইনভার্স, লাইন টানো, এখানে 0 ইন্টু 2, 0 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 বাই রুটের মধ্যে এইখানে 0 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইন্টু রুটের মধ্যে 2 স্কয়ার প্লাস এই 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু cos ইনভার্স। এইবার কেউ মনে করলে এই ক্যালকুলেশনটা সে একবার করে বসিয়ে দিতে পারে, আর কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে যে স্ট্রাকচারটা রেডি করা, কিভাবে করলাম আমি ওই ক্যালকুলেশনটা, এইটা ইম্পর্টেন্ট। তাহলে এটা 0, এটা 6, 6 আর 3 উপরে পাবে 9, নিচে পাবে এইখানে কত, এইখানে 9 9 18, 18 মানে হলো 3√2, আর এইটার ক্যালকুলেশন দেখো 4 4 8 আর 1 9 মানে ওইখান থেকে পাবে 3। তার মানে সেই একই পাচ্ছ, দেখো cos ইনভার্স 1/√2। ওকে, তো cos ইনভার্স 1/√2 মানে সেই π/4। আর আমার কিছু দেখানোর দরকার পড়লো না যে এবিসি কোণ আর এসিবি কোণ দুটোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। এবার ধরো তুমি করার সময় দেখলে যে এসি এইটা বেরায়নি, এ কোণটা বেরিয়ে গেছে, এ কোণটা বেরালে কত বেরাবে, π/2 বেরাবে, তাহলে ডেফিনেটলি পাই থেকে ওই দুটো কোণ বিয়োগ করলে অপর কোণটা বেরিয়ে যেত। আর এইভাবে করার দরকার ছিল না, দরকার হতো না, যে কোনো দুটো কোণ বের করতে হবে আর কি, মোদ্দা কথা হচ্ছে। তাহলে যেহেতু এবার লিখবো আমি কোণ এবিসি সমান কোণ এসিবি সমান π/4, অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, বি কোণ আর সি কোণ সমান হলে আমরা বলতে পারি এবি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু, অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু। এই হচ্ছে ব্যাপার। বোঝা গেল কি, মেনলি এই অঙ্কটা থেকে যেটা তোমার লার্নিং এর বিষয়টা হচ্ছে একটা অ্যাঙ্গেল কি করে বের করব, এই হচ্ছে বিষয়টা।
হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছু নেই। কটা বাজছে কটা? 12টা 20 তো। আরো ধরো ওই মিনিট 10 চলবে এখনো, 10-12 মিনিট আর হয়তো দুটো কি অঙ্ক হবে আর কি ম্যাক্সিমাম। ওকে ওকে ওকে, স্ক্রিনশট, কোনো অসুবিধা, কোন, আচ্ছা দেখ কটা চলছে, ক নম্বর চলছে? 5 নম্বর। একটু এই হাজার লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ একদম। হুম। না না, তারপর পরীক্ষা পরীক্ষা দিয়েছো তো, মাথায় একটা প্রেসার পড়বেই। না একটা কি বলি, তুমি ল্যাপটপে আছো নাকি মোবাইলে আছো? ইয়েটা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবে। ওকে, ব্রাইটনেসটা যখন দেখবে যে চোখের উপর প্রেসার পড়েছে আরে, তখন ব্রাইটনেসটা কিন্তু একটু কমিয়ে দেবে। প্রত্যেককেই বলা যে মোবাইলই হোক বা ইয়েতেই হোক, ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবে। দেখবে হঠাৎ করেই দেখবে মনে হবে হ্যাঁ চোখের একটু আরাম হচ্ছে বা ইয়ে হচ্ছে। আচ্ছা, তো এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখায় এক্স অক্ষের সঙ্গে যে আহ, সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে দেখো এই দুটো বিন্দুর যে আমরা ডিরেকশন কোসাইনটাই বের করে নেবো একবারে। 113 ও 321 বিন্দু দ্বয়কে যুক্ত করলে যে সরলরেখা পাওয়া যায়, তার দিক কোসাইন কোসাইন কি হবে? এইটা মাইনাস এটাও করে করতে পারি, কিংবা উল্টোটাও করতে পারি। তাহলে এখানে আমি ওই 3 - 1 মানে পাবো 2 বাই কত হবে লিখছি কমা, 2 - 1 মানে হচ্ছে 1 বাই কত পাবো লিখছি, আর এখানে 1 - 3 মানে হচ্ছে -2 বাই, তার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 2 2 4, 4 4 4 8 আর 1 9, তার মানে এখানটায় 3 আসবে। এই হচ্ছে দিক কোসাইন, এইটা পেলাম। এবার দেখো এই যে সরলরেখাটা, সেইটা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ওকে, তাহলে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা সমান এইটা, তাই তো? আমি বলতে পারি যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে সরল রেখাটি আলফা কোণ উৎপন্ন করলে আলফা কোণ উৎপন্ন করলে cos আলফা ইজ ইকুয়াল টু কত, 2/3। তাহলে শুধু আলফা সমান কত হবে, cos ইনভার্স 2/3। কারণ এটা তো আর তুমি ইভ্যালুয়েট করতে পারবে না। হুম, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। না না, ও শুয়ে শুয়ে দেখবে বললো তো। হ্যাঁ পড়তে পারে, চোখে প্রেসার পড়তে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ হয় 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 না নয় হয় অনেকক্ষণ
আর আমরা সবাই ওই ফোন অ্যাডিক্টেড, আর এমন ভাবে হয়ে গেছি, তোমার ধরো ক্লাস থাক বা না থাক, দেখবে ওই সেই ফোনে ইউটিউবে কোনো ভিডিও দেখছো, যা কিছু কি খেলা দেখছো, কিছু গান দেখছো, ও হয় 24 ঘন্টার মধ্যে। এখন আমরা যদি মানে কি বলবো, 12 ঘন্টা যদি জেগে থাকি খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে, 12 ঘন্টা যদি, ও 12 ঘন্টার মধ্যে 7 ঘন্টা অন্তত মোবাইল বা ল্যাপটপে বসে আছে। তোমরা পড়াশোনা, ধরো পড়াশোনা একদিন নেই, সেই দিনেও দেখবে 6-7 ঘন্টার কম হচ্ছে না, ওই 6 ঘন্টা দেখবে ফোন নিয়ে আমরা যা না যা কিছু করছি। হ্যাঁ, হ্যাঁ, খেলনা নয়, দেখবে সব থেকে বড় কথা কি, হয়তো তোমার সাপোজ ফিজিক্সের একটা টপিকস, তো তোমার ফিজিক্সের ওই টপিকসটা তুমি রেডি করতে চাইছো, তুমি দেখবে ওই ফিজিক্সের টপিকসটা তোমার বই পড়ার থেকে তোমার মনে হচ্ছে ইউটিউবে ওইটা সার্চ করে বরঞ্চ দেখেন। এইরকম এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু প্রত্যেকের, আমরা কিন্তু, হ্যাঁ, হ্যাবিচুয়েটেড হয়। এই এইটাতে তোমরা দেখবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছো অলরেডি। হবে, কিছু করার নেই এটা। দেখো আমরা সবাই কি, কেউ আমাকে বেশ বলে বুঝিয়ে দেবে জিনিসটা, আমি বসে বসে বুঝবো, এইটা আমরা কিন্তু সবাই ভালোবাসি, নিজে কষ্ট করে ওই পড়ে 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 বোঝার থেকে। তো এটা আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি, এটা তোমার জায়গায় আমি থাকলে আমারও সেম টেন্ডেন্সি হবে। মানুষ তো সবাই, হিউম্যান বিহেভিয়ারটা কিন্তু অনেক সময় একই রকম হয় প্রত্যেকের। হ্যাঁ, না, বেশি ভালো করে নয়, এটা কি, আমরা সকলে মেন্টালি একটু কুঁড়ে, তো কেউ আমাকে বুঝিয়ে দিচ্ছে আর আমাকে বইটি পড়ে কষ্ট করে বুঝে নিতে হচ্ছে, দুটোর মধ্যে একটু তো ডিফারেন্স হবে। আমরা প্রেফার করবো ওইটাই, যে কেউ আমাকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই এই জন্যই আমরা আরো দেখি। হ্যাঁ, অবশ্যই নেটে বেশ ভালো ভালো টিচার আছে, তাদের লেকচারও বেশ ভালো কোয়ালিটির, ভালোই বোঝা যায়, অনেক কিছু তৈরি হয়। ওকে, তো ভালোই তারা বেশ। আচ্ছা দেখো, ওই ওই মাল্যদীপ বলে একটি ছেলে আছে, ও ক্লাস 10-এ পড়ে, ও ফিজিক্সের আবার টিচারই নেয়। ও ওই আন একাডেমি যেই থেকে ওইখান থেকে ও দেখে, এবং যথেষ্ট ভালো বেস করেছে, মানে শুধুমাত্র 9-10 লেভেলের বাদ দিচ্ছি আমি, 11-12 লেভেলে বেশ ভালো বেস তৈরি করে, ফিজিক্সটা বেশ ভালো রকমের। ও ওই ফিটজিতে, হ্যাঁ, না না, ফিটজিতে ও ভর্তি হয়েছে। ফিটজির যে ওদের যে টেস্ট গুলো নেয় না, ও প্রত্যেকটাতেই বেশ ভালো স্কোর করছে, বেশ ভালো স্কোর করছে ওর কিন্তু, মানে আমি ফিউচার বেশ ব্রাইট দেখতে পাচ্ছি, মানে এই মুহূর্তে যে পজিশনে আছে বেশ ব্রাইট ফিউচার। 11-11 সব প্রায় অর্ধেক, 11-এরও কিছু শেষ হয়ে গেছে, 12-এরও কাদাক কানেক শেষ হয়ে গেছে ওদের সব, মানে ম্যাথের কথা বলছি, সব ফিজিক্স ফিজিক্সও সব। ওরা যখন কি 11 শেষ করবে, 11-12 সব, আর অন্য বইও করে, ওই আরিহান্তের বই আছে, আগরওয়ালের বইটা, আর ওইগুলো থেকেও করে বেশ ভালো ভালো অঙ্ক। তো দেখো, দিক অনুপাত সমূহ নির্ণয়ের সাহায্যে দেখাও যে এই তিনটে বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ডেফিনেটলি একটা কোণ 90 ডিগ্রি হবে। তো ওকে, তো আমরা যদি এখানে ত্রিভুজের তিনটে বিন্দু বলি, সাপোজ এটা এ বিন্দু বলছি, এ বিন্দুটা হচ্ছে 2-3-1। আচ্ছা, বি বিন্দু আমি ধরে নিচ্ছি কত, -2-2-0। আর আরেকটা হচ্ছে সি বিন্দু হচ্ছে দেখো 0-1-1, এই হচ্ছে ব্যাপার। এখন তাহলে ওই একই রকম ব্যাপার, প্রথমে সাপোজ তুমি যে কোনো একটা কোণকে নির্ণয় করতে চাইছো, আমি বি কোণটাই বলছি, আমি তো আর বলতে পারবো না প্রথমেই যে এই কোণটা সমকোণ হবে। হ্যাঁ, তো প্রথমে বি কোণটা, অ্যাটলিস্ট দুটো কোণ কখনো হতে পারে, কখনো তোমার লাগ ভালো হলে, লাগ বাই চান্স যদি হয় সেই কোণটাই সমকোণ বেরিয়ে গেল, তাহলে খুব ভালো। তো প্রথমে আগে কি করব, বি কোণটা কিভাবে নির্ণয় করব, আমি বলছি এইভাবে, দেখো বি এ সরলরেখাটা বার করো, আর বিসি কে বার করো, মানে ওদের দিক অনুপাতগুলো বের করো। ওকে, তো এইখানে লিখছি যে প্রথমে আগে ধরবে যে এ বি সি এই তিনটে, এদের স্থানাঙ্ক এইভাবে আমরা ধরে নিচ্ছি আর কি। তাহলে বি এর দিক অনুপাত কি আসবে, তাহলে বি এর মানে 2 - -2 মানে হচ্ছে 4, 3 - 2 1, আর 1 - 0 = 1। তারপরে বিসি এর দিক অনুপাত কি আসবে, আচ্ছা
তার মানে 0 -2 মানে হচ্ছে +2 আসবে আর কি, -2 হচ্ছে +2, 1 -2, তো 1 -2 মানে -1, আর -1 0, তো এটাও পাবো -1। ওকে, তাহলে কোণ ABC is equal to cos inverse কি হবে এইগুলোর গুণফল। তাহলে 4 2 একবার লিখবে এরকম, 4 × 2 প্লাস 1 × -1 প্লাস 1 × -1 বাই কি হবে, রুটের মধ্যে 4 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার ইন্টু রুটের মধ্যে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স 4 2 8, এটা -1 -1 মানে হলো 6। এখানে কি হবে, 4 4 16, 17 18, 18 মানে 3√2, 2 2 4, 4 1 5 1 6, √6, তার মানে হচ্ছে কি কত, √2 × √3, এই √2 × √3, তো এই দুটো মিলে 2 পাবে, তাহলে এখানে পাবে 3 2 6, তাহলে 2ও কেটে যাবে, কেটে গিয়ে cos ইনভার্স 1/√3। ওকে, এর ভ্যালু কত জানি না, দরকার নেই। এবার নেক্সট আরো একটা অ্যাঙ্গেলকে বের করো, সাপোজ এই অ্যাঙ্গেলটাকে বের করছো। ওকে, কি হবে, মানে এইভাবে আমাকে টেস্ট করতে হবে আর কি, যে কোনো একটা অ্যাঙ্গেল, এতগুলো কি আর দেখাতে পারবো আমি এখানে, যে কোনো একটা অ্যাঙ্গেল মানে ওই আসবে কত, ওইখানে 0 আসবে, cos ইনভার্স 0 মানে π/2, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ও ক্যালকুলেশনটা এই রকমই হবে আর কি। আচ্ছা, দু একটা অঙ্ক আরো আলোচনা করে দিই। হ্যাঁ বলো। আচ্ছা, দেখাচ্ছি, মানে এই অঙ্কটা, এই আরো এক দুটো অ্যাঙ্গেলকে বের করতে হবে, আর পরের অ্যাঙ্গেলটাতে যদি হয়ে যায় ভালো কথা। হুম, ওই ওই পিথাগোরাসের রুল বলছো? আহ, না, এই যে এইখানে তোমার তো এই লেজুরটি জুড়ে দিয়েছে, এই যে, ঠিক আছে, ওর সাহায্যে তোমাকে দেখাতে হবে, আর নইলে আরেকটা জিনিস, আচ্ছা এই সবও কিছু করার দরকার নেই, বুঝতে পেরেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এই মাথায় আসেনি গো জিনিসটা, দাঁড়াও বলে দিচ্ছি, এত কিছু করার দরকার নেই, এই কস ইনভার্স উমুক তুমুক হাবি জাবি করার দরকার নেই, হয়ে গেছে, সরি। আচ্ছা, দুটো যদি রেখার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাদের দিক অনুপাতের গুণফলটা তো 0 আসবে, একদম একদম একদম। তাহলে এইখানে হচ্ছে এই এসি এর দিক অনুপাত কত হবে, এসি বা সিএ যাই বলো না কেন একই কথা, তো এসি যদি বলি, তাহলে 0 -2, তার মানে এটা আসছে -2, এটা 1 থেকে 3 বিয়োগ করলে আসবে -2, আর -1 থেকে -1 করলে আবার একটা -2 পাবে। এইবার মেন্টালি ক্যালকুলেশন করে দেখো দেখি কোন দুটোর গুণ করলে 0 আসছে, দেখো তো, আমার মনে হচ্ছে এই দুটোকে গুণ করলে 0 আসবে, ঠিক আছে। তাহলে যেহেতু যে 2 ইন্টু ধরো -2 প্লাস -1 ইন্টু -2, ওইটা করলেই 0 আসবে, তো -1 ইন্টু -2, এইটা ইজ ইকুয়াল টু কত আসছে, এটা -4 প্লাস এটা আসছে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব যে বিসি ও এসি সরলরেখাদ্বয় পরস্পর লম্ব, বা দরকার নেই, বিসি লম্ব এসি, বা কোণ বিসি আর এসি, কোণ হচ্ছে এবিসি সমান 90 ডিগ্রি, এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী, এইভাবে করলেই ভালো হবে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ।
ওকে, আমিও লেফট হয়ে যাব। আমিও লেফট হয়ে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, যেটা মেনলি বলা কি, আমি আরো দু একটা অঙ্ককে জাস্ট দেখে হয়তো 20 পর্যন্ত আমি বলে দেবো যে এইগুলো ট্রাই করা যেতে পারে। মূলবিন্দু থেকে এই সরলরেখায় এবি দিক অনুপাত সমূহ এইগুলো এইগুলো ইউবি সমতলের ওপরে অঙ্কিত অভিলম্বের দিক কোসাইন সমূহ। তাহলে দেখো ওই ওই যে যেই সরলরেখাটা ইউবির উপরে অভিলম্ব, তার যদি ডিরেকশন কোসাইনকে আমি ধরে নিই এলএমএন, এলএমএন যদি ডিরেকশন কোসাইন ধরে নিই, আর এইগুলোর ডিরেকশন কোসাইন অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে আমরা ডিরেকশন কোসাইনে এইগুলোকে চেঞ্জ করতেই পারি, ঠিক আছে। তাহলে কি এই এইখানে ও বিন্দু, এইখানে এ বিন্দু, এইখানে বি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমার এওবি তল। এই তলটার উপরে যদি কোনো সরলরেখা লম্ব হয়, পারপেন্ডিকুলার হয়, তার মানে কি এইটা এই এওর সাথেও লম্ব, ওবির সাথেও লম্ব, এওর সাথেও লম্ব, ওবির সাথেও লম্ব। ওকে, তাহলে এবির এর যে ডিরেকশন কোসাইন যেগুলো পাবে, তার সাথে এলএমএন এর গুণফল ইজ ইকুয়াল টু 0 হবে। আবার এর সাথে যে এইটার থেকে যে ডিরেকশন কোসাইন বেরিয়ে আসবে, এগুলো তো ডিরেকশন রেশিও দেওয়া আছে, তার সাথেও এলএমএন এর গুণফল 0 বেরিয়ে আসবে। ওকে, তাহলে মানে দুটো এলিমেন্ট দিয়ে ইকুয়েশন পেলাম। তাহলে তিনটে আননোন কোয়ান্টিটি, দুটো ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন লাগবে, আরেকটা ইকুয়েশন কি না, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সরি 0 নয় 1। তো এই তিনটে কন্ডিশনকে আমাকে সলিউশন করতে হবে, করলে দেখবে এলিমেন্ট এর দুটো সেট ভ্যালু পাবে, ঠিক আছে। মানে এইখানে এই দিকেও যেমন লম্বটা হতে পারে, লম্বটা এই দিকেও তো হতে পারে, ওই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে অ্যাকচুয়ালি অল্টারনেটলি ভ্যালু পাবো আর কি। এই হচ্ছে ব্যাপার। এই তিনটে বিন্দু সংযোজক রেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক একটু অন্যরকম, 16টাকে বাদই দিচ্ছি। আচ্ছা, এই দুটো বিন্দু সরলরেখা, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল হবে, ডেফিনেটলি এই কনসেপ্টের অঙ্ক আমাদের হয়েছে, এখানে এবির মান বের করতে বলেছে। সমান্তরাল মানে তাদের কি বলবো, দিক অনুপাতের রেশিও গুলো সেম হবে, ওইখান থেকেই বেরিয়ে যাবে। এইটা সংযোগ সরলরেখার উপর লম্বা হলে সেম কনসেপ্ট। তাহলে এখানে কি করবে, ডিরেকশন যে রেশিও গুলো, তাদের গুণফলগুলোকে করতে হবে, গুণফল করব এবং তাদের সমষ্টিটা আসবে কত, 0 আসবে। ওইখান থেকে দেখো কে এর ভ্যালুটা বেরিয়ে আসবে, কিছু নেই। 19 সরলরেখাদ্বয়ের দিক অনুপাত সময় এইটা এবং এইটা তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, একটু আগেই হয়েছে। দিক অনুপাত থাকলে মাঝখানের সূক্ষ্মকোণ কি করে বের করব, এখন সূক্ষ্মকোণ যখন বের করব না, এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা, তাহলে ওপরটাতে তো মাইনাস চলে আসবে। ওকে, ওই জন্য একটা মডের মধ্যে ঘিরে নেবো। সূক্ষ্মকোণের জন্য কি হবে, কস ইনভার্স যেটা হবে সেই ভ্যালুটা হওয়া উচিত পজিটিভ, গ্রেটার দেন 0। ওকে, এই হচ্ছে ব্যাপার, এটা আর কিছু নেই। কোণ নির্ণয় বলেছে, এবিসি 4টে বিন্দু প্রদত্ত, এবি এবং সিডি উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করতে বলেছে। মানে একটা সরলরেখা তোমাকে প্রথমে, তাহলে কি এবি সরলরেখার দিক কোসাইন, সিডি সরলরেখার দিক কোসাইন বের করলে, আর যেই সরলরেখাটা এদের দুজনের উপরে লম্ব, তার দিক কোসাইন গুলোকে আমরা এলিমেন্ট ধরে নেব, ধরে আমরা কন্ডিশন ওখান থেকে বের করে এলিমেন্টের ভ্যালু বের করবো। এই হচ্ছে ব্যাপার। 20 পর্যন্ত এইটুকুই একটু দেখো, 20, 21 দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটাও ইজি অঙ্ক, ঠিক আছে। এই 21 পর্যন্তই দেখে রাখো, এই গোটা 5 অঙ্ক, আর যেটা পরীক্ষা নেবো বলেছি ব্যাস ওইটুকু, আর কিছু দরকার নেই।